মোদি লেড ভারতকে শায়েস্তা করতে হবে। আমার কাছে এই মুহূর্তে আমি সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করিনি এবং জাতীয় সুরক্ষার জন্য আল কায়দা অফিসিয়াল স্টেটমেন্ট প্রকাশ করেছে তাদের অফিসিয়াল লেটার হেডে, এবং এটা কোনো টেলিগ্রাম থেকে পাওয়া, টুইটার থেকে পাওয়া ধুনচুন খবর একদমই নয়। এটা অফিসিয়ালি কাউন্টার টেররিজমের যে রিসার্চ অর্গানাইজেশন রয়েছে তারা এটার তাদের ভাষা থেকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে বিভিন্ন প্রশাসনকে প্রোভাইড করেছে, যেখানে আল কায়দা সমস্ত জিহাদিদেরকে ভারতের বিরুদ্ধে ইউনাইটেড হওয়ার ডাক দিয়েছে। এইবার পাকিস্তান কত বড় বদমাইশি করেছে যে ইউএনএ বলা হলো, ভোটাভুটি হলো যে তুমি পিছিয়ে যাবে। সেই সময় বদমাস পাকিস্তান সে গিলগিট বাল্টিস্তানকে পাকিস্তানের 5th প্রভিশনাল প্রভিন্স হিসেবে ঘোষণা করেছে। পাকিস্তানে 4টে প্রভিন্স রয়েছে, তারা বলছে গিলগিট বাল্টিস্তানটাও আমাদের একটা পঞ্চম সম্ভাবনাময় প্রভিন্স হিসেবে আমরা ভাবছি। আরে তুমি কি করে ভাবো? তোমার জমি নয়, তুমি এসে গাজোয়ারি করে ঢুকেছো, তুমি আবার মানে ওটাকে মানে অ্যাক্সেশন করে নেওয়ার জন্য তুমি দাবি করে বসছো। প্রধানমন্ত্রী ব্রিফিং করে একদম এই 8 তারিখ রাতের আগে যে প্রত্যেকটা রক্তবিন্দুর জবাব দেবে, কিন্তু হানা হয়েছিল জঙ্গি ঘাঁটিতে, জবাব দেবে ভারতীয় সেনাকে। চলেই তো গেলেন প্রায় যেরকমটা খবর, যদিও অনেক খবরের মধ্যে এই খবরটাও আসছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংকারে চলে গিয়েছে, সেনা বাংকার। এবার যে জবাব দেওয়ার কথা ছিল পালিয়ে গেলেন। দেখুন এই সময়ে এত বেশি মিসইনফরমেশন সার্কুলেট হচ্ছে, এবং যেহেতু এই ধরনের পরিস্থিতিতে প্রত্যেক রাষ্ট্রের নিজের মতো করে একটা প্রোপাগেট করবার একটা মেসেজ থাকে, তাদের মতো করে একটা ন্যারেটিভ থাকে। আমরা বলছি যে আমরা কিছু ওদেরকে শায়েস্তা করেছি, ওরা আবার ওদের দেশের খবরের কাগজে বলছে যে ওরা আমাদের কিছু শায়েস্তা করেছে। তো এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের প্রধানমন্ত্রী বা মুনির এরা পালিয়ে গেছেন কিনা বা পদত্যাগ করেছেন কিনা, এটা যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি গভর্নমেন্ট তাদের হয়ে স্বীকার করছে, শুধু মিডিয়াতে নয়, তাদের একটা সরকারি মেসেজ থাকে, তো সেই সরকারি মেসেজ যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ এই টুইটার বা টেলিগ্রাম বা এই ধরনের ফেসবুক সোর্স থেকে পাওয়া বিষয়ের উপরে কমেন্ট করা উচিত নয়। তবে ঘটনা এখন যে এসকেলেটিং জায়গায় গেছে সেই জায়গাটা কিন্তু অ্যালার্মিং পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এবং উভয় দেশের মিডিয়ার সম্মিলিত ব্রিফ, আমাদের বিদেশ মন্ত্রকের ব্রিফিং এবং আন্তর্জাতিক যে প্ল্যাটফর্মগুলো যেরকম রয়টার্স থেকে শুরু করে যারা মূলত ক্রেডিবল সোর্স বলে আমরা যাদেরকে ফলো করি, তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে বিগত যে কয়েকটা যুদ্ধে আমরা জড়িত হয়েছি একে অপরে বা মানে পাকিস্তান এবং ভারত, তার থেকেও এসকেলেটিং সিচুয়েশন এইবার অ্যারাইজ করেছে বলে তারা রিপোর্ট করছে, বেশ কিছু জায়গায় তারা কলাম লিখছে। এবার প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের এই যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে তো সম্পূর্ণভাবেই পাকিস্তান দায়ী, এই ব্যাপারে তো কোনো অস্বীকার করার কিছু নেই। তার কারণ পাকিস্তান দীর্ঘদিন ধরে টেরোরিস্টদেরকে আস্তানা দিয়েছে, তাদেরকে ফান্ডিং করেছে, এবং তাদের ডিফেন্স মিনিস্টার নিজেই মুখ ফসকে বলে ফেলেছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিতে গিয়ে যে হ্যাঁ আমরা কখনো ইউএস কিংবা ইউকের হয়ে, সোজা কথা পশ্চিমের হয়ে আমরা এইভাবে টেরোরিজম কাজগুলো করে এসছি, সেগুলোর মাসুল গুনতে হচ্ছে। এগুলো ভারতের প্রপাগান্ডা নয়, এগুলো পাকিস্তানের ডিফেন্স মন্ত্রী, ইনফরমেশন মন্ত্রী বিভিন্ন জায়গায় এই ধরনের কথাগুলো বলতে গিয়ে আমরা দেখছি যে তারা এগুলো বলে ফেলছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে ইউনাইটেড জিহাদি কাউন্সিল তৈরি করেছে, সেটা পাকিস্তান সরকার তৈরি করেছে। এই ইউনাইটেড জিহাদি কাউন্সিলের অভ্যন্তরে একাধিক ছোট ছোট জঙ্গি মডিউল তৈরি করে তারা কাশ্মীরকে ভাগ করবার চেষ্টা একেবারে স্বাধীনতার আমল থেকেই করে আসছে। যত দিন গেছে সেই জিনিসপত্রগুলোর সংখ্যাটা তারা বাড়িয়েছে, এবং আমাদের যে কাশ্মীরকে নিয়ে যে সমস্যাটা, এবং এইটা শুধুমাত্র কাশ্মীরকে নিয়ে তো প্রবলেম নয়, ভারতবর্ষের পলিটিক্যাল মেসেজটা খুব পরিষ্কার। ভারতবর্ষ বলছে যে আমরা পাকিস্তানকে আক্রমণ করাটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের আক্রমণ করার উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদকে। প্রথম দিন যে প্রিসাইজড অ্যাটাকটা করা হয়েছিল পাকিস্তানে, সেটা কিন্তু স্পেসিফিক্যালি আমাদের সেনাবাহিনীও যে বক্তব্যটা রেখেছে যে আমরা একদম টার্গেট করেছি হচ্ছে বিভিন্ন টেররিস্টদের ঘাঁটি, তাদের কিছু মাদ্রাসা যেখানে এই ধরনের কিছু প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, ওখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোতে আমরা আক্রমণ করেছি। কখনোই আমাদের টার্গেটের মধ্যে কোনো সিভিলিয়ান, কোনো সাধারণ মানুষ কিংবা ইনফ্যাক্ট কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারও পাকিস্তানের নেই। আমাদের এই অপারেশনটা কাউন্টার টেররিস্ট অপারেশন। সেখানে পাকিস্তান ব্যাপারটাকে নিজেদের জায়গাকে ডিফেন্ড করবার জন্য পাকিস্তানের উচিত ছিল ভারতবর্ষের হয়ে তার সাথে তার মানে করবোরেট করা, কোঅপারেট করা, কোলাবোরেট করা, কিন্তু সেইটা না করে পাকিস্তান উল্টে ব্যাপারটাকে একটা পলিটিক্যাল যুদ্ধের জায়গায় নিয়ে চলে গেল, এবং আননেসেসারি আমাদের এখানকার বহু সিভিলিয়ানদেরকে মারা আরম্ভ করলো। আমাদের কাশ্মীরে, আমাদের জম্মুতে
কিংবা পাঞ্জাবে একের পর এক সিভিলিয়ানদেরকে বর্ডারে আননেসেসারি আক্রমণ করছে, লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি করছে, বহু মানুষ নিহত হয়েছেন আমাদের। তো এই বার্তাটা তো খুব একটা ভালো বার্তা তারা দিলেন না। এবং দ্বিতীয় কথা, বিদেশ সচিব আমাদের, তিনি সরাসরি ছবি দিয়েও গত কালকে না পরশু দিনের প্রেস ব্রিফিং এ যেটা বললেন, একদম স্পষ্ট ব্যাপার যে জঙ্গিবাদকে যদি পাকিস্তান আস্তানা না দিয়ে থাকে, তাহলে যে জঙ্গিকে ভারতবর্ষ আক্রমণ করে মারলো, আমাদের বহু পুরনো টার্গেট যিনি ছিলেন, তার যে ফানারাল সেরিমনি, সেই ফানারাল সেরিমনিতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রীতিমতো রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য করছে পাকিস্তানের সরকার। সেখানে পাকিস্তানের সেনাবাহিনী থেকে শুরু করে হত্যাকর্তারা দাঁড়িয়ে রয়েছে। তাহলে একটা দেশের জঙ্গি মারা গেছে, তাকে যদি রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে আমি তাকে অ্যাকনলেজ করছি। জঙ্গিকে জঙ্গি হিসেবে দেখছি না, জঙ্গিকে আমি একদম মানে রাষ্ট্রীয় একটা নজরে দেখছি। তার মানে তোমার রাষ্ট্রবাদের সাথে জঙ্গিবাদ মিলে যাচ্ছে, সোজা ব্যাপার। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে পাকিস্তানের এই মুহূর্তে অবস্থা বেশ শোচনীয়। আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি বা পাচ্ছি না, আমি একদম পাকিস্তানের খবরের কাগজের ইনফরমেশন থেকে আপনাকে দায়িত্বের সাথে বলছি, সেই খবরের কাগজ ঘাটলে পাওয়া যাবে, পরবর্তী ক্ষেত্রে চাইলে আমি সেগুলো প্রমাণও দিয়ে দিতে পারবো। পাকিস্তানের এই মুহূর্তে সব থেকে বড় ক্রাইসিস হচ্ছে আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের সেনারা দুর্নীতির দায় বলুন, রাজনৈতিক অব্যবস্থার দায় বলুন, একেবারে রিলেভেন্স বা তাৎপর্য হারিয়ে ফেলেছে। এবং পাকিস্তানেরই এক কলামিস্ট ডন পত্রিকা একটা এডিটোরিয়াল লিখতে গিয়ে তিনি বলছেন যে পাকিস্তানের এটা অভ্যেস যে যখনই সে আন্তর্জাতিক রাজনীতিতে তাৎপর্য হারিয়ে ফেলে, তখন এরকম বড় আক্রমণ করার। এবং সেই সাংবাদিক নিজে বলেছেন যে ৯/১১ বিখ্যাত মানে কুখ্যাত আক্রমণের আগে পর্যন্ত পাকিস্তান রীতিমতো ব্যাংক্রাপ্ট সিচুয়েশন হয়ে গেছিল। তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের কাছে, আন্তর্জাতিক ব্যাংকের কাছে ধার চাইতে হয়েছিল। গোটা দেশ মানে গোটা পৃথিবী রাজনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করে দিয়েছিল। কিন্তু ৯/১১ কুখ্যাত আক্রমণ বা হামলা হওয়ার পর তারপর পাকিস্তানের গুরুত্ব নন ন্যাটো অ্যালির কাছে বৃদ্ধি পেয়েছে। এটা আমার কথা নয়, এটা পাকিস্তান সাংবাদিকের লেখা, দ্য ডন পত্রিকার বিখ্যাত এডিটোরিয়াল। ডন এই মুহূর্তে ভারতবর্ষে ব্যান রয়েছে, কিন্তু আমরা যারা রিসার্চের অ্যাক্সেস রয়েছে আমাদের কাছে, আমরা সেগুলো দেখতে পেয়েছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি এটা লিখছেন, তার মানে এটা খুব স্পষ্ট যে পাকিস্তান নিজের তাৎপর্য বাড়ানোর জন্য তাদের কাছে এটা যুদ্ধজিগির তৈরি করাটা, এটা হচ্ছে পাকিস্তানের অভ্যেস, মানে পুরনো ট্র্যাডিশন। এই মুহূর্তে পাকিস্তানের সব থেকে বড় প্রবলেম হচ্ছে, যেটা নিয়ে কেউ কথা বলছে না ভারত এবং পাকিস্তানে, সেটা হচ্ছে ওয়াটার ক্রাইসিস বা জল নেই। আবার সেই ডন পত্রিকারই আমি একটা বিখ্যাত কলাম করে আপনাকে বলছি যে খানপুর বাঁধে পাকিস্তানের কাছে আজ থেকে ৩ দিন আগের খবর আপনাকে বলছি, জল নেই। তারা অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া এই সমস্ত জায়গাগুলোতে খাবারের জলটুকু দেওয়ার মতো জল বাঁধে আর রিজার্ভারে সঞ্চিত নেই। আগামী ৩৫ দিন খানপুর বাঁধ থেকে মাত্র আর জল সাপ্লাই করা যাবে। এবং মে মাস থেকে সেপ্টেম্বর মাস হচ্ছে পাকিস্তানে খারিফ শস্য চাষ করবার সময়। সেই খারিফ শস্য উৎপাদন করা, যেটা শুধুমাত্র অর্থনীতি নয়, লোকের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটা ইকোনমিক ফ্যাক্টর, সেই খারিফ শস্য চাষে তারা জল দিতে পারছে না। খাদ্যদ্রব্য মানে খাবারের যে জল, সেই খাবারের জলটুকু তারা প্রোভাইড করতে পারছে না। এবং ইন্ডাস যে অ্যাকুইফার রয়েছে, সিন্ধু নদের যে অ্যাকুইফার, ভূগর্ভস্থ জল যেটাকে বলে, সেই ভূগর্ভস্থ জল অতিরিক্ত পরিমাণে নিষ্কাশন করে নেওয়ার জন্য মানে মাটির অভ্যন্তরের যে জলের সঞ্চয় রয়েছে সেটাও ক্রাইসিসের মধ্যে রয়েছে। ফলে এই মুহূর্তে পাকিস্তানের সব থেকে বড় ক্রাইসিস হচ্ছে জলের সমস্যা। লোকজন জল না পেয়ে এবার ওখানে একটা মহামারী সিচুয়েশন তৈরি হচ্ছে। সেইখানে যেখানে অর্থনৈতিক দুর্নীতি, এত করাপশন, সেই জায়গায় কেবলমাত্র কিছু জঙ্গিবাদী মানসিকতাকে যদি এইভাবে প্রমোট করা হয়, এবং এর মধ্যে কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই, কিচ্ছু নেই। আমি তাদের ধরুন আমি যদি আল কায়দার কথাই বলি কিংবা মানে লস্কর ই তৈবার কথাই বলি, লস্কর ই তৈবার একটা বিখ্যাত ম্যানিফেস্টো আছে যার নাম হচ্ছে কাশ্মীর মঞ্জিল দূর নেহি। সেই কাশ্মীর মঞ্জিল দূর নেহিতে তারা পরিষ্কারভাবে যে বিবৃতিটা দিচ্ছে সেই ম্যানিফেস্টোতে, এটা বোঝাই যাচ্ছে এর মধ্যে কোনো সায়েন্টিফিক বেস নেই। এবং আরো মজার কথা, বিগত ২-৩ দিন আগে বেশ কিছু ওদের জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বক্তব্য হচ্ছে যে মোদি লেড ভারতকে শায়েস্তা করতে হবে। আমার কাছে এই মুহূর্তে, আমি সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করিনি, এবং জাতীয় সুরক্ষার জন্য আল কায়দা অফিসিয়াল স্টেটমেন্ট প্রকাশ করেছে তাদের অফিসিয়াল লেটার হেডে। এবং এটা কোনো টেলিগ্রাম থেকে পাওয়া, টুইটার থেকে পাওয়া ধুনচুন খবর একদমই নয়। এটা অফিসিয়ালি কাউন্টার টেররিজমের যে রিসার্চ অর্গানাইজেশন রয়েছে, তারা এটার তাদের ভাষা থেকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে বিভিন্ন প্রশাসনকে প্রোভাইড করেছে, যেখানে আল কায়দা সমস্ত জিহাদিদেরকে ভারতের বিরুদ্ধে ইউনাইটেড হওয়ার ডাক দিয়েছে। এবং সেখানে এই শব্দবন্ধটা পরিষ্কার লেখা আছে, মোদি লেড ইন্ডিয়া।
এখানে যেটা মুশকিল হয়ে গেছে, তার মানে যে দুটো এক্সট্রিম পোলার দুটো মানে ধর্মের কমিউনিকেশন, তারা একে অপরের সাথে লড়ছে। মানে ওদের লড়াইয়ের মূল কমিউনিকেশনটা হচ্ছে ওদের বক্তব্য যে মোদি লেড ইন্ডিয়া আসলে সেকুলার নয়, তারা মানে মানে হিন্দুদেরকে করছে, তারা মুসলিমরা এখানে ভালোভাবে নেই। এই যে একটা বিচ্ছিরি ন্যারেটিভ পৃথিবীর কাছে উপস্থাপনা হয়েছে, সেইটাকে কাউন্টার করছে হচ্ছে এই জিহাদিরা, যেই ন্যারেটিভটা ভুল ন্যারেটিভ। আমাদের এখানে আমাদের মানে বাবরি মসজিদের মতো খারাপ ঘটনা যেরকম ঘটেছে, এবার সেই রায়টগুলো তার একটা নির্দিষ্ট রেশনাল রয়েছে, তার পেছনে একটা ইতিহাস রয়েছে, কিন্তু হাফ হার্টেড ইনফরমেশন ওদের কাছে গিয়ে পৌঁছচ্ছে। আল কায়দা বা লস্কর ই তৈবা যে মানুষগুলোকে র্যাডিকালাইজ করছে, এবং আরো একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আল কায়দা পরিষ্কার এটা লেখে যে কাশ্মীরকে ভারতবর্ষ ইন্টিগ্রেট করতে চায় র্যাডিক্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টের মাধ্যমে। আরে সেটাই তো কাম্য। একটা কাশ্মীর আজকে ভারতবর্ষের সাথে ইন্টিগ্রেটেড হতে পেরেছে কেন? আমরা যদি ওদেরকে সারাক্ষণ এক্সক্লুডেড করে রাখি যে ও আলাদা, ও একটা অন্য কিছু, যত আমি এক্সক্লুডেড করে রাখবো সেই লোকটার মধ্যে তো আমি তুমিও যে আমার অংশ, আমার পরিবারের অংশ। আপনি আমার বাড়িতেই থাকেন কিন্তু সর্বক্ষণ আপনাকে আমি আউট হাউসে ফেলে রেখেছি, শুধু মানে স্নান খাওয়ার সময় আপনার সাথে দেখা হয়, তাহলে এইটার তো কোনো মানে নেই। আপনাকে আমার বাড়ির মূল অভ্যন্তরে আনতে গেলে আপনার মধ্যেও সেই জাগরণটা আমাকে তৈরি করতে হবে যে আপনি ওই বাড়ির একটা পার্ট, আপনি আউট হাউসে থাকবেন না। সেই কারণেই তো কাশ্মীরকে নিয়ে আসা, 370 চলে যাওয়ার কারণটাই হচ্ছে কাশ্মীরকে ভারতের অংশ করে নেওয়া। এই যে কাশ্মীরিদের মধ্যে আমরা যত সমস্ত কাশ্মীরির কিন্তু একই পথে আসেননি, এখনো কিছু কিছু মানুষ রয়েছেন ইন্টারনালি যারা কিন্তু এখনো তাদের ধারণায় কম বেশি বিশ্বাস করেন বলেই এখনো অশান্তিগুলো কিন্তু ইন্টারনাল লোকেদের দ্বারা হচ্ছে, সেটা আমরা প্রমাণ পাচ্ছি। কিন্তু যে কজন মানুষকে আমরা আনতে পেরেছি, 100% না আনতে পারলে অন্তত 60% পেরেছি, 70% পেরেছি। এটা কেন পেরেছি? দীর্ঘ বছর ধরে আমরা কাশ্মীরে ম্যাসিভ ডেভেলপমেন্টস ঢুকিয়েছি, আমরা মানে হাইড্রো পাওয়ার প্রজেক্ট ঢোকাচ্ছি, আমরা বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, শিক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, ট্যুরিজমের মাধ্যমে ওখানকার যে লোকাল পপুলেশন, সেই পপুলেশনের হাতে টাকা তুলে দেওয়ার চেষ্টা করছি, যাতে সেখানকার মানুষের মনে হয় যে আমরাও একটা ইন্টিগ্রাল পার্ট, আমরা এখানে শান্তিতে খেয়ে পড়ে বেঁচে পড়তে, আমার নিজস্ব মানুষ হিসাবে আমার যে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি, এটা আমি এনজয় করছি, স্বাধীনভাবে আছি, আমি আর বন্দুক ধরবো না, আমি আর বোমা কামান ধরবো না। এইটা প্রচার করার জন্যই তো আমাদের ডেভেলপমেন্টটা দরকার। এইটা আল কায়দার কিছুতেই পছন্দ হচ্ছে না, তারা খালি লিখে যাচ্ছে তাদের ম্যানিফেস্টোতে একের পর এক লেটার হেডে, না ডেভেলপমেন্টের মাধ্যমে নিয়ে নিচ্ছে, আসলে কাশ্মীর ভারতের নয়, এইগুলো ওদের প্রোপাগান্ডা। ওই প্রোপাগান্ডায় এখানকার কিছু মানুষ তারা কোনো কারণে ফলসলি পড়ে যাচ্ছেন, হয়তো সেটা ধর্মের জিগির দিয়ে হতে পারে, হয়তো সেটা কোনো রকম ভাবে মানে মিস ইনফরমেশনের মাধ্যম দিয়ে হতে পারে। এবার মুশকিলটা হচ্ছে যে মাঝখানে যে প্রশ্নগুলো উঠলো, যেটা নিয়ে আমাদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট হয়ে গেল, যে উগ্রপন্থী মানে কি তারা কেবলমাত্র হিন্দু বিরোধী, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। পাকিস্তানের আক্রমণ যদি ভারতবর্ষে শুরু হয়, তারা শুধু হিন্দুদেরকে মারবে না, যত জঙ্গি সংগঠন রয়েছে এটা স্পষ্ট জেনে রাখা প্রয়োজন প্রত্যেকটা মানুষের, যে তারা তাদের আল্লাহর সুপ্রিমেসির কথা বলে ঠিক কথাই, কিন্তু তাদের আল্লাহর সুপ্রিমেসিটা তাদের মতো করে যারা বলে না, সেই সকল ইসলাম সম্প্রদায়ের মানুষদেরকেও তারা শত্রু মনে করে। এবং সেই কারণেই একের পর এক আইসিস বা ইসলামিক স্টেট যখন প্যারিস আক্রমণ করেছে, ইউএসএ আক্রমণ করেছে, সেখানে বহু মুসলিমকেও তারা টার্গেট করেছে। তাহলে কেন করলো? মুসলিম মাত্রেই সে জঙ্গির বন্ধু এইটা, আর হিন্দু মাত্রেই সে জঙ্গি শত্রু এটা ভেবে নেওয়ার কিছু নেই। মুসলিমরাও কিন্তু জঙ্গিদের ইকুয়ালি শত্রু হতে পারে, যদি না ওরা ওই জঙ্গিবাদ যেভাবে আল্লাহকে ইন্টারপ্রেট করতে চাইছে, কোরআনকে ইন্টারপ্রেট করতে চাইছে, তার কথায় যদি আমি হ্যাঁতে হ্যাঁ নাতে না করি, তখনই আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ হলেও বলবে তুমি কাফের, তুমি ঠিক পথে চলছো না। এবং আইসিসের যে ম্যাগাজিন রয়েছে, দাবিক ম্যাগাজিন, এখন আর পাবলিশ হয় না, 2014 থেকে টানা তারা পাবলিকেশন করেছে, সেখানে স্পষ্টভাবে এই কথা বলে দিয়েছে যে সেই সমস্ত মুসলমান ইসলামিক স্টেটের শত্রু যারা পশ্চিমের বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা মনে করে যে শরিয়া ল এবং ইসলামের যে নিজস্ব সমাজ সংস্কৃতি ইতিহাসের যে একটা বাবেল রয়েছে, তার বাইরে তুমি যদি কোনো গ্লোবালাইজেশনকে অ্যাকসেপ্ট করো, তোমার পোশাক আশাক, খাওয়া দাওয়া, তোমার ধরন ধারণ, ভাষা, কিংবা তোমার চিন্তা ভাবনা, বিজ্ঞান, প্রোগ্রেস, লিবারাল চিন্তা ভাবনা, এইগুলোকে তুমি যদি অ্যাকসেপ্ট করো, তাহলে ভাই তুমি ইসলামিক স্টেটের শত্রু, ইভেন ইফ ইউ আর মুসলিম। এইটা স্পষ্টভাবে ইসলামিক স্টেট তাদের ম্যাগাজিনে লিখে দিয়েছে, এর মধ্যে কোনো দ্বিমত নেই। তার মানে আমাদেরকে যদি লড়াই করতে হয়, আমাদের এখানকার যারা ভারতীয় মুসলমান রয়েছে তাদেরকেও আমাদের পক্ষে রাখতে হবে, এবং সেটা না রাখলে ওরা কিন্তু আবার ওই
ধর্মের কার্ডটা প্লে করে আমাদের এখানকার মানুষদেরকে কিন্তু ভুল পথে চালিত করবে। আমাদের মনে রাখতে হবে যে ভারতীয় মুসলমান হোক, ভারতীয় হিন্দু হোক, তাদেরকে ভারতবর্ষের জমির মধ্যে কিভাবে সুরক্ষিত রাখা যায় এটা আমাদের দেখাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যাতে কেবলমাত্র ধর্মীয় লিঙ্কের কারণে আমার এখানকার কোনো ইসলাম সম্প্রদায়ের মানুষের মধ্যে ভুলভাল চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে না ঢুকিয়ে দেওয়া হয়। সেটা দেখার দায়িত্ব আমাদের সরকারের যারা এক্সিকিউটিভ সুপারভিশনে রয়েছে তাদের। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি শিক্ষা ঢুকিয়ে দিতে পারি, আমি যদি আধুনিকীকরণ করতে পারি, ইসলাম বিরোধিতাটা তো কোনো সলিউশন নয়। আমাদের বক্তব্য হচ্ছে যে তুমি নিজেকে আপডেট করো, আপগ্রেড করো। গোলা বারুদ, বন্দুক, খুন খামারি, ধর্ম, জাতি, এই ধরনের ছোটখাটো জিনিসপত্রগুলোকে নিয়ে বসে থাকা আজকের সমাজ সে কথা বলছে না। এই ডেভেলপমেন্টের যুগে আমাদের এই টিপিক্যাল বাইনারিগুলির বাইরে বেরিয়ে ভাবতে হবে। এটা হচ্ছে পরিষ্কার ব্যাপার। সারা পৃথিবীতেই এই গল্প চলছে। এই ধর্ম নিয়ে রাজনীতি এটা ভারতবর্ষে প্রথম হচ্ছে না, পাকিস্তানে প্রথম হচ্ছে না। রয়টার্সের নিজস্ব রিপোর্ট আছে, ইউরোপেও এই ঘটনা ঘটছে। ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট নিয়ে এখনো ঝামেলা হয়ে যাচ্ছে, জিউসদের ওপর এখনো প্রবলেম হয়ে যাচ্ছে। তো ধর্মের সমস্যাটা থাকবেই। এটা ওভারনাইট ওইভাবে হঠাৎ করে কালকে সকাল হয়ে গেল, সবাই আমরা সমান হয়ে গেলাম, সবাই সব ভালো হয়ে গেল, এটা এইভাবে হয় না। এই ভারত পাকিস্তান যুদ্ধে তো আবার বালুচিস্তান একটা জায়গা পেয়ে বালুচিস্তান জায়গা পেয়ে গেল, তার কারণ অনেকগুলো বিষয় রয়েছে। প্রথম কথা, শুধু বালুচিস্তান নয়, ভারত পাকিস্তানের অভ্যন্তরে বেশ কয়েকটা জায়গা রয়েছে যারা সেন্সিটিভ ভাবে আলাদা হয়ে রয়েছে। এটার কনটেক্সটটা আগে বুঝতে গেলে আমাদের চলে যেতে হবে 2020 সালে। 2020 সালে ভারতবর্ষের ক্যাবিনেট থেকে একটা রেজলিউশন পাস করা হয়েছিল। সেই রেজলিউশনে বলা হয়েছিল যে পাকিস্তানের যে লাইন অফ কন্ট্রোল, যেটা তারা আমাদেরকে জবরদখল করে রয়েছে, এটা অধিকাংশ মানুষই বোঝে না। লাইন অফ কন্ট্রোলটা কি? লাইন অফ কন্ট্রোল মানে হচ্ছে যে সেখানে কোনো নির্দিষ্ট বর্ডার নেই। পাক অকুপাইড কাশ্মীর, যেটাকে পিওকে বলা হচ্ছে, সেই পিওকের মধ্যে কোনো আন্তর্জাতিক সীমানা আসলে নেই। যেহেতু ওটা একটা ডিসপুটেড ল্যান্ড, ওটা কার? আমরা দাবি করছি আমাদের, পাকিস্তান দাবি করছে এটা পাকিস্তানের। সেই কারণে দুটো টার্ম আছে, একটা হচ্ছে আইবি যেটা ইন্টারন্যাশনাল বর্ডার, আর একটা হচ্ছে এলওসি যেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আর এলএসি হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, হচ্ছে যেটা আকসাই চীন, যেটা আমাদের চীনের যুদ্ধের সময় এই দিকটা নিয়েছে, সেটা হচ্ছে আকসাই চীন, সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি। এবার পাকিস্তানের যে এলওসিটা নিয়ে, ওখানে কোনো নির্দিষ্ট বর্ডার নেই। ওটা হচ্ছে একটা মিউচুয়ালি অ্যাকসেপ্টেড সেটআপ, যে ভাই ঠিক আছে তুমি এই পর্যন্ত থাকো, তুমি ওই জায়গাটায় থাকো, আমি এই জায়গাটায় আছি, কিন্তু তুমি আমার এখানে ঢুকবে না, আমিও তোমার ওখানে ঢুকবো না। মিউচুয়ালি আমরা ধরে নিলাম যে ঠিক আছে এটাই আমার কন্ট্রোল লাইন বা সিজ ফায়ার লাইন। কিন্তু এই সিজ ফায়ার লাইন কোনোদিনই অ্যাকচুয়ালি সম্পূর্ণ শান্তিতে ছিল না। মাঝে মধ্যেই এই গোলাগুলিটা ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু হয়, যেগুলো খবরে আসে না। এবং তখন যেটা নিয়ম হয় যে যখন এই ধরনের ফায়ারিং হচ্ছে, ওখান থেকে শেলিং হচ্ছে, এই হচ্ছে, রেগুলার আপডেট তো বর্ডারের খবর তো আর মেন স্ট্রিম মিডিয়া আসে না। তখন দুই দেশের সেনাবাহিনী, তাদের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছে, তারা আবার বৈঠক করে ওটাকে আবার সেটেল ডাউন করে। কিন্তু ওই লাইন অফ কন্ট্রোলটা একদম শান্তিতে ছিল এতদিন, হঠাৎ জেগে উঠেছে এরকমটা নয়। বহুবার ওখানে আক্রমণ হয়েছে। এবং এটাও জেনে রাখা ইম্পর্টেন্ট যে 2020 সালে ইউনাইটেড নেশনে একটা ভারত রেজলিউশন পাস করলো যে ভাই ভারতের অবস্থান পরিষ্কার, পাকিস্তান অকুপাইড কাশ্মীর ইজ এ ফরেন ল্যান্ড। পাকিস্তান বলেছে তো তুমি ভাই পিছু হটো। তার কারণ এই পাক অকুপাইড কাশ্মীরের উপরের যে অংশটা, যেটা গিলগিট বালতিস্তান, সেখান থেকে যে কারাকোরাম ট্র্যাক্ট, শাসগাম ভ্যালি, যেটা চীনকে দিয়ে দিয়েছে। আপনারা যদি পাকিস্তান এবং চীনের যে কন্ট্রাক্টটা পড়েন, যে বর্ডার ডিসপুট থেকে ওই শাসগাম ভ্যালিটা দিয়ে দেওয়া হয়েছে কারাকোরাম ট্র্যাক্টটা, সেখানে ইট ইজ ক্লিয়ারলি রিটেন যে এই জায়গাটা চীন নিচ্ছে অ্যাডমিনিস্টার করার জন্য, কিন্তু এটা একটা ডিসপুটেড জায়গা ভারত পাকিস্তানের মধ্যে। আগামীতে যে নেবে জায়গাটা, অ্যাকচুয়ালি যে অকুপাই করবে, চীনের সাথে তাকে নেগোশিয়েট করতে হবে। তার মানে চীনও খুব ভালো করে জানে যে ওই জায়গাটা যেটা ও নিয়েছে পাকিস্তানের কাছ থেকে, সেটা একটা ডিসপুটেড জমি। পাকিস্তান যুদ্ধে সেটেল করার জন্য নেগোশিয়েট করে জায়গাটা দিয়েছে, কিন্তু ওটা নয়। ওটা খারাপ ভাষায় বলতে গেলে পরের ধরনের পোদ্দারি যেরকম বলি, খারাপ ভাষায় সেরকম, যে ওই জায়গাটা ভারতের জায়গা, কিন্তু পাকিস্তান দখল করে নিয়েছে বলে পাকিস্তান ওকে দিয়ে দিল যে ভাই তুমি একটু নিয়ে আপাতত চালাও। এইবার পাকিস্তান কত বড় বদমাইশি করেছে যে ইউএনএ বলা হলো, ভোটাভুটি হলো যে তুমি পিছিয়ে যাবে। সেই সময় বদমাশ পাকিস্তান সে গিলগিট বাল্টিস্তানকে পাকিস্তানের 5th প্রভিশনাল প্রভিন্স হিসেবে ঘোষণা করেছে। পাকিস্তানে 4টে প্রভিন্স রয়েছে, তারা বলছে গিলগিট বাল্টিস্তানটাও আমাদের একটা পঞ্চম সম্ভাবনাময় প্রভিন্স হিসেবে আমরা ভাবছি। আর তুমি কি করে ভাবো? তোমার জমি নয়, তুমি এসে গাজোয়ারি করে ঢুকেছো, তুমি আবার মানে ওটাকে মানে অ্যাক্সেশন করে নেওয়ার জন্য তুমি দাবি করে বসছো।
আমাদের যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন রয়েছে, যেটা মহারাজা হরি সিং এর সাথে আমাদের হয়েছে, হরি সিং যখন আমাদের সাথে যুক্ত হলেন, সেই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের যে বাউন্ডারি, তার সাথে আজকের দিনের কাশ্মীরের বাউন্ডারি কোনো সম্পর্কই নেই। এদিক থেকে চীন ঢুকে গেছে, ওদিক থেকে পাকিস্তান ঢুকে গেছে। তো তার মানে আমি যদি কাগজে কলমে আসি, তাহলে পাকিস্তানকে ঘাট ধাক্কা দিয়ে পিওকে থেকে বের করে দিতে হবে, যুদ্ধ ফুদ্ধ দরকারই নেই। ও যে জায়গাটা বসে আছে, এত যুদ্ধ করতে হচ্ছে, এটা ওর বদমাইশির জন্য। আমি যদি সিম্পল, আমি ধরে নিলাম এই যে এখন সবাই দাবি করছে আপনারা শান্তি, আরে কি করে শান্তি বজায় রাখো? তুমি শান্তি বজায় রাখো। তোমার যদি শান্তি বজায় রাখতে হয়, তোমার যদি নিয়ম নীতি মেনে কাজ করতে হয়, তুমি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন ফলো করো, তুমি ইউএন রেজলিউশন ফলো করো। তুমি যেই মুহূর্তে গিলগিট বালতিস্তানকে ফিফথ প্রভিশনাল প্রভিন্স হিসেবে অ্যানাউন্স করলে, তুমি করাচি এগ্রিমেন্ট ভায়োলেট করছো, তুমি সিমলা এগ্রিমেন্ট, লাহোর প্যাক্ট সমস্ত ভায়োলেট করছো। তাহলে আর তুমি এখানে তুমি ইউএন রেজলিউশন ভায়োলেট করছো, তাহলে তুমি এখন ভারতকে মহা এখন আইন শেখাতে এসছো, তাহলে কি করে হবে? একটা কন্ট্রাক্ট মানে কি? কন্ট্রাক্ট মানে হচ্ছে দুটো পার্টি মানছে, তখন ইট বিকামস অ্যান এগ্রিমেন্ট। তাহলে এগ্রিমেন্ট তো একপাক্ষিক হয় না। আমি মানলাম, আর উল্টো পক্ষ কনস্ট্যান্টলি সেটাকে ভায়োলেট করে যাবে, ভয়েডেবল কন্ট্রাক্ট, এ তো ভয়েড হয়ে যাবে। ব্যাপারটা তো সেরকম হয়েছে। পৃথিবীর কোনো দেশ তো যুদ্ধ চায় না। কি যুদ্ধে কার ক্ষতি হচ্ছে? ভারতেরও ক্ষতি হচ্ছে, পাকিস্তানেরও ক্ষতি হচ্ছে। 20-25 জন মারা গেছে, আমার দেশের নাগরিক মারা গেছে। তো তাহলে ক্ষতিটা কার হচ্ছে? হিন্দু, মুসলমান, শিখ, জৈন, বিভিন্ন ধর্মের লোক। আর শিখ 3 জন মারা গেছে, মুসলিম কতজন মারা গেছে? লাভটা কি হচ্ছে? যুদ্ধটা তো সলিউশন আমরা চাইছি না, কিন্তু মুশকিল হচ্ছে তুমি কনস্ট্যান্টলি যেভাবে আমাকে আক্রমণ করে যাচ্ছ একপাক্ষিক ভাবে, তো আমার তো দেওয়ালে ভাই পিঠ থেকে যাচ্ছে। আমাকে তো এবার একটা রিভার্স দিতে হবে। আমি কতক্ষণ চুপ করে থাকবো? তুমি আমাকে ধাক্কা মারতে 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 একটা সাইডে করে দিচ্ছ। তো একটা সময় গিয়ে আমার যখন আর কিছু নেই, তখন আমি একটু তোমাকে কাউন্টার দিয়ে নিজেকে স্টেবিলাইজ করছি, তখন তোমার অনেক বক্তব্য বেরিয়ে আসছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে, যেটা আমাদের বিদেশ মন্ত্রক বলেছে একদম স্পষ্ট, যে শান্তি যদি ফিরিয়ে আনতে হয়, শান্তি ফিরিয়ে আনার শর্ত এবং শান্তি ফিরিয়ে আনার প্রভিশন সমস্তটাই পাকিস্তানের কোর্টে বলটা রয়েছে। পাকিস্তান যদি সিজফায়ারটা মেনটেন করে, পাকিস্তান যদি সমস্ত কন্ট্রাক্টগুলিকে মেনটেন করে, তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা নেই। এবং কনক্লুডিং পয়েন্ট যেটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আমাদের এখানে যে কন্ট্রাক্টগুলো নিয়ে এখন ডিসপুট চলছে, মানে ধরুন সিন্ধু নদের চুক্তি কিংবা এই চুক্তি, এটা কিন্তু ফরেন সেক্রেটারি এক্সক্লুসিভলি খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছেন, যেটা আমরা কিন্তু ইগনোর করে বেরিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের যে সময়ের যে চুক্তিগুলো হয়েছে, সেই চুক্তিগুলো কোনোটা 60-এর দশকে, কোনোটা 40-এর দশকে, কোনোটা 90-এর দশকে, সেই চুক্তিগুলো যে সময় যে পরিপ্রেক্ষিতে যে প্রযুক্তির এবং যে মার্কেট সিচুয়েশনে দাঁড়িয়ে হয়েছে, আজকের দিনে কিন্তু সেই ঘটনাগুলো নেই। পরিবেশ বদলেছে, ভূগোল বদলেছে, আবহাওয়া বদলেছে, ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বদলেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, কিংবা সিমলা প্যাক্ট থেকে শুরু করে, কিংবা আমাদের অন্যান্য যে ট্রেড রুট এগ্রিমেন্টগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করে, এই জিনিসগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো নেগোসিয়েশন করে হোক বা যেভাবেই হোক না কেন, আমাদের এগুলো রিভাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। এবং রিভাইজ করতে হবে সময়ের সাথে সাথে। একটা চুক্তি আপডেটেড না হলে ওটা আউটডেটেড হয়ে যাচ্ছে, ওটা ওটা অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। কারণ পাকিস্তানের যা ডিমান্ড ছিল বা আজকে ভারতের যা সাপ্লাই দেওয়ার ক্ষমতা ছিল, দুটোই বদলেছে। পাকিস্তানের আবহাওয়া, ভারতের আবহাওয়া বদলেছে, দুটো জিওগ্রাফি বদলেছে, জনসংখ্যা বদলেছে, প্রযুক্তি বদলেছে। তো তাহলে কিভাবে আমি একটা 60-এর দশকের, 70-এর দশকের কন্ট্রাক্টকে, 40-এর দশকের কন্ট্রাক্টকে আজও কন্টিনিউ করে যাব? তো এটাকে অ্যামেন্ড করতে হবে, এটাকে আরো আপডেট করতে হবে। সেইটা যদি পাকিস্তান নেগোশিয়েট করে করতে চায়, আমরা ওয়েলকাম জানাতে রাজি আছি। আমরা তো মানুষ, মানে মারা যাচ্ছেন এবং আমরা বাড়িতে বসে হাততালি দিচ্ছি, এটা তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এটা চাইবেন না। যে ধর্মের, যে জাতির, যে দেশের মানুষই মারা যান, মারা তো যাচ্ছেন। আর শুধুমাত্র আমরা একটা অদ্ভুত ধারণা আছে যে সিভিলিয়ানদের না মেরে সেনারা মরছে, আমাদের ভাবার দরকার নেই। আরে সেও তো মানুষ রে বাবা, সেদের আর প্রফেশন। যিনি দেশের জন্য লড়াই করতে এসছেন, আমার সেনা মারা গেলে আমার ক্ষতি, ওর সেনা মারা গেলে ওর ক্ষতি। কিন্তু মানুষ মারা যাচ্ছে, সিভিলিয়ান এফেক্টেড হচ্ছে, বাচ্চা কাচ্চা কত শিশু মারা গেছে, ওদের দেশেও মারা গেছে, আমাদের দেশেও মারা গেছে। এটা অ্যাকসেপ্ট করতে হবে। একটা যুদ্ধ, একটা লড়াই কখনো ওয়ান সাইডেড হয় না। আমি কনস্ট্যান্ট মেরে যাচ্ছি আর ও চুপ করে বসে আছে, আমাকে কোনো আঘাত করছে না, এটা তো হয় না। অবভিয়াসলি আমাদের হচ্ছে, কারোর কম কারোর বেশি, কিন্তু হচ্ছে। তো সেইটাকে যদি নেগোশিয়েট করতে হয়, নেগোশিয়েট কেন করবো না? ডিপ্লোম্যাটিক পৃথিবীতে আজকে নেগোশিয়েট করাটা ইম্পর্টেন্ট। কিন্তু কনস্ট্যান্টলি তুমি প্রভোকেশন করে যাচ্ছ। এখনো যেখানে আল কায়দা বসে এই লেটার হেড পাবলিশ করে, কি করে, যে মোদি লেড ইন্ডিয়ার এগেনস্টে অল জিহাদি ইউনাইটেড হও, তুমি কি করছো? আল কায়দা কোথায় বসে অপারেট করে? আমরা সকলেই জানি পাকিস্তানের কোথায় কোথায় আল কায়দার অপারেশন রয়েছে। তাহলে তুমি কেন সেটা অ্যাকশন নিচ্ছ না? অফিসিয়ালি একটা জঙ্গি সংগঠন এইরকম ইম্পর্টেন্ট মোমেন্টে, যেখানে কোথায় সিজফায়ার নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে কোথায় হারমোনি নিয়ে আলোচনা হচ্ছে, পিস নিয়ে আলোচনা হচ্ছে,
সেখানে আল কায়দা অফিসিয়ালি এরকম একটা একটা দেশের এগেনস্টে, ধর্মের এগেনস্টে জিহাদ অ্যানাউন্স করে দিচ্ছে, আর পাকিস্তান তো শরীফ আর মুনির বসে কি মজা দেখছে? তারা কি অ্যাকশন নিচ্ছে? নিচ্ছে না কোনো কিছু। এইটা খুব ইম্পর্টেন্ট বোঝাটা, যে পাকিস্তানের সেনাবাহিনীর এখন করাপশন থেকে শুরু করে তাদের বিশৃঙ্খলা, আপনি অবাক হয়ে যাবেন যে প্রশ্নটা আপনি করলেন, বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে। বালুচিস্তান অনেক আগেই আলাদা হতো। এবং আজকে যে আক্রমণটা করছে, টিভিতে এগুলো নিয়ে আলোচনা হয় না, অপারেশন কবাডি সার্চ করে দেখবেন, অপারেশন কবাডি বহু আগেই ভারতবর্ষের প্ল্যানিং এর মধ্যে ছিল যে তারা আক্রমণ করবে, কিন্তু ৯/১১ কুখ্যাত আক্রমণ হয়ে যাওয়ার পরে তারপর ভারত সরকার এই প্ল্যানটা সরিয়ে নেয়, কিন্তু লাইন অফ কন্ট্রোলে করার জন্য অপারেশন কবাডি কমপ্লিটলি সেনাবাহিনী রেডি ছিল। এবং কনস্ট্যান্টলি এই সিজফায়ার লাইনকে পাকিস্তান ভায়োলেট করে যাচ্ছে, সিভিলিয়ানদের আক্রমণ করছে, কাশ্মীরের গ্রামের মানুষদেরকে ধরে ঝামেলা করছে। তো তখন আমাকে 4টে গুলি করতে হচ্ছে, আমি সর্বক্ষণ গুলি খেয়ে যাব, এত এভাবে তো হয় না। আমাকে তুমি 4টে গুলি করলে আমি তো ঘুরি একটা সময় 2টো গুলি দেবই। তো সেইটাই হচ্ছে এখন। তো সেই জায়গাতে গল্পটা খুব পরিষ্কার, শুধু পাকিস্তানে বালুচিস্তানই আলাদা হচ্ছে তা নয়, পাকিস্তানের অভ্যন্তরীণ ইন্টিগ্রিটি পুরো ঘেটে ঘোয়া হয়ে গেছে। আমি আপনাকে আরো বলে দিচ্ছি, খাইবার পাখতুনখোয়া এবং ট্রাইবাল এরিয়াস যারা পাশতো ভাষায় কথা বলে, তাদের সাথে আফগানিস্তানের একটা ভাষা এবং সংস্কৃতিগত লিঙ্ক আছে। আফগানিস্তান কনস্ট্যান্টলি তাকে বহু বছর ধরে বলছে তুমি আমাদের সাথে এসো, আমাদের সাথে এসো। যেহেতু ভাষার কানেকশন একটা অন্যরকম কালেকশন। তার কারণ ভারতবর্ষ এত স্ট্রং কিভাবে হলো, এটা মনে রাখবেন যে ভারতবর্ষ প্রথম যখন তৈরি হচ্ছে অ্যাজ আ স্টেট, অ্যাজ আ নেশন, তখন কিন্তু প্রথমে একবার ভাবা হয়েছিল যে প্রভিন্সগুলো তৈরি করা হোক ভাষার ভিত্তিতে, লিঙ্গুইস্টিক্সের ভিত্তিতে। এটা কিন্তু মানে গান্ধী নেহেরুর বিখ্যাত ডিবেটে রয়েছে, কিন্তু পরে তারাই এই আইডিয়াটা ড্রপ করে দেন যে ভাষার ভিত্তিতে করলে আমি ফ্র্যাটার্নিটি তৈরি করতে পারবো না। তখন এ বলবে আমি বাঙালি, ও বলবে ও তো কন্নড়, ও বলবে ও হিন্দি, ও বলবে ও উর্দু। কিন্তু আমাকে যদি ফ্র্যাটার্নিটি তৈরি করতে হয়, তাহলে দেয়ার শুড বি ওয়ান অ্যাসেম্বল, একটা অ্যাসেম্বল থাকবে, তার মধ্যে তুমি এই যে কোয়াসি ফেডারাল স্ট্রাকচার, অসাধারণ সংবিধান আমাদের, যে ভাই তোমার নিজের 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 কম্পোনেন্ট সব আছে, তোমার অটোনমি আছে, তোমার এই যে স্বরাজ বলে পূর্ণ স্বরাজ, এই যে স্বরাজ রয়েছে, স্বরাজের মধ্যেও ছোট ছোট কম্পোনেন্ট গুলো মিলে একটা মাস্টার, অ্যান্ড দ্যাটস ইন্ডিয়া। কিন্তু পাকিস্তানের মুশকিল হচ্ছে তারা শুধু লিখে রেখেছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। এবার ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের মধ্যে সমস্ত ইসলাম সম্প্রদায়ের মানুষ এক, এটা তো ভেবে নেওয়ার কোনো কারণ নেই। তাদের মধ্যেও ভাষাগত পার্থক্য আছে, তাদের মধ্যেও বিভিন্ন রকমের, আমাদের যেরকম কাস্ট সিস্টেম আছে, তাদের মধ্যেও কে কিরকম ভাবে ইন্টারপ্রেট করে কোরআনকে, সেই হিসেবে বিভিন্ন রকম ডিফারেন্সেস রয়েছে। তাদের মধ্যেও জেনারেশনের ডিফারেন্সেস রয়েছে, তাদের মধ্যেও শ্রেণী, অর্থনৈতিক বৈষম্যের মানে অর্থনৈতিক যে শ্রেণী, সেই শ্রেণী ওয়াইজ ডিফারেন্স রয়েছে। তাদের মধ্যে কোনো ইউনিটি পাকিস্তান তৈরি করতে পারেনি। যেহেতু কোনো ইউনিটি নেই, তো তখন এখান থেকে পাঞ্জাব আলাদা হতে চাইছে, পাকিস্তানের যে পাঞ্জাব প্রভিন্স, তারা বলছে ভাই তুমি ওই ওই নিয়ে ইসলামিক নিয়ে পড়ে থাকো, আমার এখানে আমি আলাদা করে চাষাবাদ করছি, আমার নিজস্ব ইকোনমি স্বতন্ত্র রয়েছে, আমার স্বরাজ রয়েছে, আমাকে তুমি ছেড়ে দাও। ওদিক থেকে সিন্ধ আলাদা হয়ে যেতে চাইছে, তাকে আবার করাচি খানিকটা সাপোর্ট করছে। ফলে 4-5টা ভাগে পাকিস্তান আলাদা 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 ছোট 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 কম্পোনেন্টে ভেঙে যাচ্ছে বা যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। তো সেই জায়গাতে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং এই মুহূর্তে, পাকিস্তানকে যদি ঘুরে দাঁড়াতে হয়, সবার আগে একটা মেজর কনস্টিটিউশনাল রিফর্ম লাগবে। এই সেনাবাহিনীর দাপট কোনোভাবেই এটা ডেমোক্রেটিক ফরম্যাটে ওখানে চলছে না, ওখানে একটা জুলুমবাজি চলছে। কিছু লোকজন যারা সেনাবাহিনীতে আসছেন, তারা দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকা ফান্ডিং করাপশন নিচ্ছেন, এবং এরা এদের ফ্যামিলিদেরকে সবাই, কেউ লন্ডনে বসে আছে, কেউ ওমানে বসে আছে, কেউ আমেরিকায় বসে আছে, একটা দেশের ইমার্জেন্সি সিচুয়েশন হলে সব কটা লেজ গুটিয়ে পালাবে। আজকে সেই পরিমাণ কনভেনশনাল ওয়ার হচ্ছে না, কিন্তু তাতেই এদের এই অবস্থা। কিন্তু এদের প্রত্যেকের কিন্তু দেশ বিদেশে জমি বাড়ি বাংলো সমস্ত কেনা রয়েছে। একটা একটা বিপদ হলে আপনি কাউকে পাবেন না। এবং পাকিস্তান কত বড় অসভ্য দেশ, যখন ঠিক হলো যে দুই দেশের যে ভিসা ক্যান্সেল হয়ে গেল, যে সার্কের প্রভিশন গুলো ক্যান্সেল করে দিলাম, দুই দেশের নাগরিক এক্সচেঞ্জ করে নেবো, ভারত কিন্তু তার এম্বাসির মাধ্যম দিয়ে ওখানকার ভারতীয়রা যারা পাকিস্তানে বিভিন্ন কর্মরত ছাত্র ইত্যাদি ছিলেন, তাদেরকে আমরা নিয়ে চলে এলাম। পাকিস্তান ভিসা অফিস বন্ধ করে চলে যাচ্ছে বিভিন্ন বর্ডারে, এরকম ঘটনা ঘটেছে মে মাসের শুরুতে। অধিকাংশ নাগরিকদের নিতে চাইছে না। তার মানে তুমি তোমার নাগরিকদেরকে নিয়েই চিন্তিত নয়, তো খবরের কাগজে রিপোর্ট আছে যে পাকিস্তান ভিসা অফিস বন্ধ করে দিচ্ছে, নিতে চাইছে না। তার মানে আজকে যে পাকিস্তানের নাগরিকগুলোকে ওরা নিচ্ছে না, আজকে ওয়ার্স্ট কেস সিনারিওতে কি হতে পারে, ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে, পৈশাচিক একটা পরিণতি হতে পারে। আমরা হয়তো করব না, কিন্তু পরিণতি তো তাই হতে পারে। তার মানে আমার দেশের নাগরিক অন্যের দেশে ডিটেনশন ক্যাম্পে আমারই দোষে পড়ে আছে, আমার কোনো হেলদোল নেই, আমি চুপ করে বসে ভিসা অফিস বন্ধ করে পালিয়ে যাচ্ছি। তার মানে ওরা ওদের নাগরিকদেরকে নিয়ে ভাবে না। ইভেন ইফ ইউ আর মুসলিম, পাকিস্তান সরকার তাদের কথা ভাবে না।
পাকিস্তান সরকার খালি নিজেদের গদির কথা ভাবছে, নিজেদের চেয়ারের কথা ভাবছে, এবং কিছু জঙ্গি টঙ্গি এদেরকে দিয়ে ইসলামকে মিসকোট করছে, মিস ইন্টারপ্রেট করছে। এইভাবে মানুষের মধ্যে, ইসলাম সম্প্রদায়ের মানুষদের মধ্যে যারা অরিজিনাল, মানে এগুলো মুশকিল কি হয়, অরিজিনাল টেক্সটটা পড়াটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে কি হয়, আমি আমার বহু মুসলিম বন্ধু বান্ধব রয়েছে, তাদের সাথে আমি কথা বলে যেটা বুঝেছি, সমাজের প্রান্তিক অঞ্চলগুলিতে অরিজিনাল কোরআনটা পৌঁছয় না, তাদের কাছে একটা ইন্টারপ্রেটেড ভার্সন পৌঁছয়। এবার এই সমস্যা হিন্দু ধর্মেও ছিল এক সময়, যার পরে ওই ব্রাহ্মণ্যবাদের দাপটটা কেটেই কিন্তু আমরা রেনেসাটা তৈরি করেছিলাম। আমাদের বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন রায় থেকে শুরু করে ওদিকে জ্যোতিবা ফুলে থেকে শুরু করে কেন রিফরমেশনটা এলো, তার কারণ আমাদেরকে ব্রাহ্মণরা যা শেখাচ্ছেন, শোনো এটা কিন্তু লেখা আছে, তুমি এরম করলে এই তোমার পাপ হবে। ও তাই পাপ হবে, তাহলে করবো না। কোথায় লেখা আছে দেখাও তুমি আমাকে, টেক্সট দেখাচ্ছে না। আমার যেহেতু এডুকেশনটা লিমিটেড হয়ে যাচ্ছে, ফলে আমি কিছু গুরুকে মানছি, গুরু যা বলছে আমি ভাবছি ও তাই, তাহলে হয়তো তাই হবে। আমাদের উচিত ইসলামকে যদি সত্যি ইউনাইটেড করতে হয় ফর দ্য বেটারমেন্ট অফ ইসলামিক কমিউনিটি, বিভিন্ন ভাষায় অরিজিনাল কোরআনটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন এলাকার মানুষদের মধ্যে সার্কুলেট করে অ্যাকচুয়ালি পড়ানো, যে বাবা তুমি পড়ো, তোমার পড়তে অসুবিধা নেই, তুমি ধর্ম প্রচার করতে তোমার কোনো অসুবিধা নেই, কিন্তু অরিজিনাল জিনিসটা জেনে তুমি তোমার এবার পারসেপশন তৈরি করো, তোমার যা ইন্টারপ্রেট করা তুমি করো, কিন্তু অন্যের শেখানো জিনিস অন্য লোকে বলে দিচ্ছে যে এটা করা ভালো তার মানে ভালো, বা এটা করা খারাপ মানে খারাপ, এইটা করো না। সেইটা করার জন্য প্রচুর ইসলামিক লিডার্স অলরেডি রিফরমেশনের জন্য কাজ করছেন, কিন্তু সেই সংখ্যাটা কম। এই সংখ্যাটা আরো বড় করে বাড়াতে হবে, যাতে মানুষের মধ্যে আসল ধর্ম কথাগুলি পৌঁছে যায়, এবং যারা ব্যবহার করছেন ধর্মটাকে, আমি একদম দায়িত্বের সাথে বলছি যে এই ধর্মকে ব্যবহার করে কিছু লোকজন এই যে জঙ্গিবাদের নামে ইত্যাদি করছেন, যাদেরকে পাঠাচ্ছে, আপনি ভাবুন তো, জঙ্গির লিডাররা তারা ওখানে বসে রয়েছে, যারা এদের মূল মাথা তারা কিন্তু সিকিউরিটি নিয়ে বসে থাকে। আমি দায়িত্বের সাথে বলছি, পাকিস্তানে একাধিক জঙ্গি লিডার, তারা নিজেরা বাইরে ফিল্ডে বেরিয়ে একটা অপারেশন করবে না, এরা সমাজের প্রান্তিক ছেলেমেয়েগুলোকে ধরে র্যাডিকালাইজ করে। এখান থেকে ভারতবর্ষ থেকে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনার নামে তাদেরকে পাকিস্তানে নিয়ে যায়, তারা যখন ফেরে তারা ভারত বিরোধী কোনো না কোনো স্লিপার সেলের লোক হয়ে ফেরে। এটা কাশ্মীরের প্রুভেন ডেমোগ্রাফিক একটা প্রবলেম। আমাদের উচিত এই দিকটাতে ভালো করে নজর রাখা এবং মানুষদেরকে বোঝানো যে তুমি যার কথায় ওখান থেকে নেচে এখানে চলে এসে আজকে সুইসাইড বম্বার হচ্ছ, তুমি মারা যাচ্ছ, তোমার মা বাবা ভাই বোন এরা সাফার করছে, তাদের বাড়িতে গিয়ে সেনাবাহিনী বম ব্লাস্ট করছে, তাদের পরিণতিটা কি হচ্ছে, আর তোমার গুরু ওখানে পায়ের ওপর পা তুলে বসে আছে, হাওয়া খাচ্ছে। এই যত আল কায়দার এই কি মাসুদ টাসুদ যাদের নাম বেরোয়, দেখান তো একটাও এতে রয়েছে। লাদেন এত বছর ধরে এতগুলি মানুষকে তো সুইসাইড বম্বার তৈরি করেছিল, নিজে কি অবস্থায় ছিল? তো তার মানেটা কি? এইটা এক ধরনের এখানেও একটা ক্ষমতার আস্ফালন আছে, যে আমি ওটাকে আমার মতো করে এক্সপ্লয়েট করছি। আমি একটা পাওয়ার প্লেতে বসে আছি, আমি একটা গুরু বা একটা লিডার হয়েছি, এবার আমি কিছু লোককে আমার মতো করে বুঝিয়ে তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে চালিয়ে দিলাম। এটা সব ধর্মে আছে, এটা শুধু ইসলাম ধর্মের প্রবলেম না। এই জিনিসগুলোকে বিবর্তন করে 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 অন্যান্য ধর্মগুলো বিভিন্ন রকম ভাবে ইভলভ করছে, গ্লোবালাইজেশনের মাধ্যম দিয়ে কমিউনিকেট হচ্ছে। তো যারা শিক্ষিত ইসলাম সম্প্রদায়ের মানুষ, তারা যদি, মানে তারা কি হচ্ছে, একটু শহরের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। যারা পড়াশোনা শিখছেন, বিভিন্ন বিষয় পড়ছেন, কাজ করছেন, ইসলামিক হিস্ট্রি নিয়ে তুখোর জানছেন, শরিয়া আইন নিয়ে কাজ করছেন, কিন্তু মুশকিল হচ্ছে আমি যখন ডেটা নিয়ে বসছি দেখছি তারা একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিধিতে আবদ্ধ হয়ে যাচ্ছে। এই লোকগুলোকে ছড়িয়ে যেতে হবে আশপাশে, যাতে প্রান্তিক মানুষগুলো, যাদেরকে ভুল বোঝানো হচ্ছে, শহরের কোনো শিক্ষিত লোক কিন্তু দুম করে বোমাটা তুলে নিচ্ছে না, কারা নিচ্ছে, কাদেরকে রেডিকালাইজ করা হচ্ছে, কেন ইউথ গুলোতে যাচ্ছে, কেন মাদ্রাসাগুলিতে ছেলে মেয়েদের মাথায়, আমার কাছে একটা ভিডিও আছে, একটা 7-8 বছরের 9 বছরের ছেলে, একটা ইসলাম সম্প্রদায়ের ছেলে, সে এরকম বলছে যে হিন্দুর বাপ আছি আমি, দেখিয়ে দেবো, এই করে দেবো। কেন এইটা একটা 8-9 বছরের ছেলের মাথায় কে ঢোকাচ্ছে? তুমি হিন্দু না মুসলমান, তোমার তো খেলাধুলা করবে কোথায়, তুমি ভালো করে লেখাপড়া করবে, বড় জায়গাতে যাবে, সেই জায়গাগুলো আমাদের গভর্নমেন্টকেও ভাবতে হবে যে আমরা কিভাবে ওদেরকে আরো ইনক্লুসিভ করতে পারি। আমি যতক্ষণ না পর্যন্ত ওদের কাছে ওদের জিনিসটাকে নিয়ে যাবো, আমরা কি করছি, আমরা একটা বড় ভুল করে ফেলছি। প্রথম কথা, আইদার আমরা ওদেরকে একদম সরিয়ে রাখছি, এই মাইনরিটি 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 সরে যাও, আর না হলে ঢোকানোর সময় একটা চমকে ঢোকাচ্ছি, এই হুঁশিয়ার। এই দুটোই প্রবলেম।